গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন জিআরই। আশা করছি আপনারা ইতিমধ্যে আমাদের যে প্রথম যে ভিডিওটা আমরা আপলোড করেছি সেটা দেখে এসেছেন। আমরা ওই ভিডিওতে হচ্ছে জিআরই কি, জিআরই কেন দরকার, জিআরই কিভাবে রেজিস্ট্রেশন করবেন বা জিআরই কি আসে, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা ওখানে কথাবার্তা বলেছি। লাস্টে আমরা একটা বিষয় বলছিলাম যে সেটা হচ্ছে আপনার হোম জিআরই কেন হচ্ছে আপনার জন্য অভিশাপ হতে পারে। হোয়াটএভার। আজকে আমাদের পুরো আলোচনাটা হচ্ছে ভার্বাল রিলেটেড। আমরা হচ্ছে ভার্বাল রিজনিং নিয়ে হচ্ছে কথাবার্তা বলবো যে ভার্বাল রিজনিং হচ্ছে কি আসে, এটা কিভাবে ক্যালকুলেট করা হয়, বা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন গুলো কি, এখানে ভালো করতে হলে আপনার কি জানতে হবে, বা কি স্টাডি ম্যাটেরিয়াল আছে, এগুলো কিভাবে স্টাডি করতে হয়, এই বিষয়গুলো মোটামুটি হচ্ছে যে হচ্ছে এই ভিডিওটা ভালো করে দেখবে বা আপনারা যারা দেখবেন ভার্বাল নিয়ে আশা করি আপনাদের খুব বেশি একটা সমস্যা থাকবে না। এবং আমরা হচ্ছে খুব কম সংখ্যক ম্যাটেরিয়াল এখানে হচ্ছে আপনাদেরকে সাজেস্ট করব। আমরা হচ্ছে এক গাদা ম্যাটেরিয়াল দেওয়াতে একদমই বিশ্বাসী না। কারণ আমরা এটা বিশ্বাস করি যে আপনার অতিরিক্ত ম্যাটেরিয়াল হচ্ছে আপনার মানে প্রস্তুতিতে হচ্ছে এটা হ্যাম্পার করবে। আপনার প্রিপারেশনকে অনেক বেশি খারাপ করে ফেলবে। উল্টা দেখা যাচ্ছে যেখানে আপনার স্কোর বেশি আসার কথা ছিল, সেখানে কম আসবে। যাই হোক, আমরা হচ্ছে আমাদের আসল কথায় যাই। ভার্বাল রিজনিং এটার হিসাবটা হবে হচ্ছে আপনার ১৭০ এ। ১৭০ হচ্ছে ম্যাক্স এবং বেজমার্ক হচ্ছে আপনার ১৩০। মানে আপনি পরীক্ষায় বসলেই আপনি ভার্বাল হচ্ছে ১৩০ পাবেন। মনে রাখতে হবে অ ১৩০ মানে হচ্ছে ফেইলের সমান। ১৩০ পাওয়া আর ফেল করার মধ্যে আসলে বেসিক্যালি কোনো পার্থক্য নাই। আপনার মার্ক তুলতে হবে বেসিক্যালি যে পরে 40 মার্কস এর উপরে। 40 মার্কস বলতে 40 পয়েন্ট। ওকে? তো মোটামুটিভাবে হচ্ছে আপনার মোটামুটিভাবে না, আ আপনার ভার্বাল হচ্ছে ৩ ধরনের কোয়েশ্চেন আসে। একটা হচ্ছে টেক্সট কমপ্লিশন, যেটা হচ্ছে আমরা ফিল ইন দ্য গ্যাপস এর মতো। সেন্টেন্স ইকুইভ্যালেন্স, এটাও ফিল ইন দ্য গ্যাপস। রিডিং কম্প্রিহেনশন, এটা হচ্ছে অনেকটা আমাদের যেমন আমরা ওই স্কুল কলেজে যেমন হচ্ছে প্যাসেজ থেকে প্যাসেজ পড়ে যখন আনসার করতাম, বিশিষ্ট জিনিসটা অনেকটা ঐরকম। আরেকটা হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং, এখানে হচ্ছে আপনার ক্রিটিক্যাল থিংকিং এর কিছু বিষয়-আশয় আছে আরকি। তো যাই হোক, আমরা সামনে যেতে হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেন প্যাটার্ন কে হচ্ছে আমরা এনালাইসিস করব যে কিভাবে আসলে এগুলো আনসার করতে হয় বা এই জিনিসগুলো আসলে কি। এখানে একটা হচ্ছে চার্ট, আমরা পাই চার্ট এড করেছি, একটু খেয়াল করেন। মোটামুটিভাবে দেখা যায় যে এগুলো কিন্তু অ্যাপ্রক্সিমেট যে একটা ভার্বাল এক্সামে বা জিআরই এক্সামে ভার্বাল সেকশনে হচ্ছে আপনার সেন্টেন্স ইকুইভ্যালেন্ট থেকে 25% কোয়েশ্চেন থাকে, টেক্সট কমপ্লিশন থেকে 25% কোয়েশ্চেন থাকে এবং রিডিং কম্প্রিহেনশন প্লাস ক্রিটিক্যাল রিজনিং এর মিটামিলে হচ্ছে আপনার 50% এর মতো কোয়েশ্চেন থাকে। আবারও বলছি, এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট, এটার কোনো হচ্ছে ডেফিনিট কোনো হিসাব নাই বা এইটাই হইতে হবে এমন কোনো হচ্ছে বাধ্যবাধকতা নাই। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আমরা আমাদের সামনে যাই। ওকে। আমাদের আ ভার্বাল সেকশন হচ্ছে ২ টা সেকশনে পরীক্ষা হবে। তখন ধরেন আপনি যখন জিআরই এক্সামটা দিতে যাবেন, আপনাকে ১ম যেটা আনসার করতে হবে সেটা এডব্লিউএ, সেটা হচ্ছে 30 মিনিটস। এরপরে হচ্ছে আপনার ১ম সেকশন ভার্বাল হবে নাকি কোয়ান্ট হবে এটার কোনো মানে ঠিক ঠিকানা নাই। এটা যেকোনোটাই হইতে পারে। আমি ধরে নিচ্ছি আপনার ১ম টা ভার্বাল। ১ম টা যদি ভার্বাল হয়, দ্বিতীয়টা হবে হচ্ছে আপনার কোয়ান্ট, এরপরেরটা আবার হবে হচ্ছে আপনার ভার্বাল, এরপরেরটা আবার হবে হচ্ছে আপনার কোয়ান্ট। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। তাহলে দেখতেই পাচ্ছেন কোয়ান্টের হচ্ছে টোটাল ২ টা সেকশন পাচ্ছি আমরা। একটা সেকশন এবং ২ টা সেকশন। ওকে। ১ম সেকশনে হচ্ছে আপনার কোয়েশ্চেন থাকবে ১২ টা এবং সময় হচ্ছে আপনি ১৮ মিনিট সময় পাবেন এবং 2nd সেকশনে হচ্ছে আপনি ১৫ টা কোয়েশ্চেন পাবেন। সময় হচ্ছে আপনার জন্য ২৩ মিনিট। আশা করি এটা আপনি বুঝতে পেরেছেন। তো এখানে ঘটনাটা হচ্ছে আপনি যখন একটা সেকশন পার করে যখন আরেকটা সেকশনে চলে যাবেন, তখন কিন্তু আপনার পিছনে ব্যাক আসতে পারবেন না। এটা হচ্ছে ১ম বিষয়। আবার বলছি, একটা সেকশন থেকে পার হয়ে যখন আপনি সামনে চলে যাবেন, আপনার পিছনে আর ব্যাক আসার কোনো সুযোগ নাই। আশা করি এটা বুঝতে পেরেছেন। তো দেখেন, সেকশন 1 আমি ধরে নিলাম আপনার ১ম এ হচ্ছে আপনার ভার্বাল সেকশনটা আসলো। তো এখানে ৩ ধরনের কোয়েশ্চেন থাকবে। এখানে টেক্সট কমপ্লিশন থাকবে, এখানে সেন্টেন্স ইকুইভ্যালেন্স থাকবে, এখানে হচ্ছে আপনার রিডিং কম্প্রিহেনশন থাকবে। এখানে আমরা একটা হিসাব দিয়েছি। এটা হচ্ছে একদমই অ্যাপ্রক্সিমেট। এটার কোনো আসলে ডেফিনিট কোনো হিসাব না। এটা যেকোনোটাই হইতে পারে। মোটামুটিভাবে দেখা যায় ফার্স্ট সেকশনে বা ভার্বালের ১ম সেকশনে হচ্ছে ৩ টা টেক্সট কমপ্লিশন থাকতে পারে, ৪ টা হচ্ছে অ্যাসি থাকতে পারে, ৫ টা হচ্ছে আরসি থাকতে পারে। ৫ টা আরসি বলতে মানে ৫ টা কোয়েশ্চেন টোটাল। আরসি টোটাল ৫ টা কোয়েশ্চেন। আরসি মানে হচ্ছে আপনার রিডিং কম্প্রিহেনশন। সিমিলারলি সেকশন 2 তে হচ্ছে ৪ টা টেক্সট কমপ্লিশন, ৩ টা সেন্টেন্স ইকুইভ্যালেন্স, ৭ টা হচ্ছে আপনার হচ্ছে রিডিং কম্প্রিহেনশন থেকে কোয়েশ্চেন থাকবে এবং ক্রিটিক্যাল রিজনিং থাকবে হচ্ছে ১ টা। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি ভার্বালে যদি স্কোর গেইন করতে চান, আপনাকে ১ম এ যেটা পারতে হবে সেটা হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্স, যেটা সবচাইতে ইজি।
যেটা ইজি এবং সহজ হচ্ছে আনসার করা যায়। তাহলে দেখেন মোটামুটিভাবে ২ টা সেকশন মিলিয়ে হচ্ছে আপনি ৭ টা এসি পাবেন। টোটাল এসি পাবেন ৭ টা। প্রথম সেকশন হচ্ছে ৪ টা এবং দ্বিতীয় সেকশনে এসি পাবেন হচ্ছে আপনি ৩ টা। টোটাল হচ্ছে ৭ টা। এই ৭ টা এসি হচ্ছে আ আপনি যদি পারেন আপনার স্কোর যে বাড়ার যে সম্ভাবনা এটা হচ্ছে খুব বেশি বৃদ্ধি পাবে। তো এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলি যে তো এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনার মানে মার্কিংটা ঠিক কিভাবে আসলে হিসাব করা হয় এটা আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। আমি অলরেডি বলেছি আপনাদেরকে যে ১৩০ হচ্ছে বেস মার্ক। যেটা আপনি পরীক্ষায় বসলে আপনি পেয়ে যাবেন। আপনার স্কোর গেইন করতে হবে হচ্ছে বাকি 40 মার্কস এর উপরে। আপনি যদি মোটামুটিভাবে যদি আপনি ১১ টার মতো কোয়েশ্চেন টোটাল হচ্ছে ২৭ টা কোয়েশ্চেন আসবে তো? টোটাল ২৭ টা কোয়েশ্চেন থেকে হচ্ছে যে আপনি যদি মোটামুটিভাবে ১১ টা আনসার করতে পারেন, ১১ টা যদি আপনার কারেক্ট হয়, তাহলে হচ্ছে আপনি আপনার স্কোরটা হচ্ছে ১৪৮ থেকে ১৫০ থাকবে। এবং যদি আপনি ২৭ টা কোয়েশ্চেনের মধ্যে ১৪ থেকে ১৫ টা কোয়েশ্চেন যদি আপনি কারেক্টলি যদি আনসার করতে পারেন, তাহলে আপনার স্কোরটা থাকবে হচ্ছে মোটামুটি ১৫৪ থেকে ১৫৫ র মধ্যে। তো এখানে একটা বিষয় হচ্ছে আপনার ১৫০ থেকে ১৫৫ তে যাওয়া যেমন কঠিন, সিমিলারলি তার থেকেও বেশি কঠিন হচ্ছে আপনার ১৫৫ থেকে হচ্ছে আপনি ১৬০ এ যাওয়া। তার চাইতে বেশি কঠিন হচ্ছে আপনার আ ১৬০ থেকে ১৬৫ তে যাওয়ার। আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়টা। এই বিষয়টা আশা করি আপনাদের ক্লিয়ার। আচ্ছা। আরেকটা কথা বলি। ধরেন আপনার ১ম সেকশন হচ্ছে ভার্বাল এবং মনে রাখতে হবে হচ্ছে আপনার সরি। আপনার ১ম সেকশনটা হচ্ছে ভার্বাল। যে ৪ টা সেকশন আপনার ১ম সেকশনটা কি আসলো? ভার্বাল। তো নরমালি হচ্ছে ১ম সেকশনটা হচ্ছে কম্পারেটিভ ইজি হয়। যেখানে হচ্ছে আপনি সহজ কোয়েশ্চেন গুলো পাবেন। এখন আপনি যদি আপনি যদি ১ম এ সেকশনে আ সবগুলো কোয়েশ্চেন হচ্ছে বা মেক্সিমাম কোয়েশ্চেন যদি আপনি হচ্ছে কারেক্টলি আনসার করতে পারেন, তাহলে ইটিএস ধরে নেবে আপনি হচ্ছেন 150 প্লাস পাওয়ার স্টুডেন্ট। যে আপনি 150 প্লাস পাওয়ার যোগ্যতা রাখেন। সেজন্য আপনার পরবর্তী যে ভার্বাল সেকশনের কোয়েশ্চেন গুলো হচ্ছে আরো ডিফিকাল্ট হবে বা এটার কমপ্লেক্সিটি লেভেল আরো বেশি থাকবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। আবার যদি উল্টা চিন্তা করেন, যেহেতু ১ম সেকশনটা কম্পারেটিভলি ইজি হয়, আপনি যদি ১ম সেকশনে হচ্ছে ভুল করেন বা সহজ কোয়েশ্চেন যদি আপনি ভুল করেন, সেকেন্ড ভার্বাল সেকশনটাতে যে আপনার কোয়েশ্চেন গুলা কিন্তু বেশ মানে একটু ইজি দিবে। কারণ ইটিএস তখন ধরে নিবে যে আপনি হচ্ছে মোটামুটি ১৪৭ থেকে বা ১৪৫ থেকে ১৫০ পাওয়ার মতো স্টুডেন্ট হচ্ছে আপনি। আপনার ক্যাপাবিলিটি হচ্ছে এতটুকু পর্যন্ত। তো ধরেন আপনি ফার্স্ট সেকশনে হচ্ছে আপনার খুব বেশি ভালো করেন নাই। সেকেন্ড সেকশনে গিয়ে যদি দেখতেছেন কোয়েশ্চেন গুলো ইজি হচ্ছে বা আপনি পারতেছেন বা এটা আপনার মানে খুশি হবার কোনো কারণ নাই। বা ধরেন যেহেতু হচ্ছে এখানে আমাদের অনেক সময় দেখা যাচ্ছে আমরা অনেক কনফিউশন এ আনসার করি। ধরেন আপনি হচ্ছে আপনার ফার্স্ট সেকশনে হচ্ছে আ মোটামুটি একটু আন্দাজে বা একটু কনফিউশন অনেকগুলো আনসার করছেন এবং সেকেন্ড সেকশন যাই দেখতেছেন হচ্ছে কোয়েশ্চেন গুলো খুব ইজি হইছে। তখনই আপনি বুঝে নিবেন আপনার পরীক্ষা ভালো হয় নাই। আপনি ভার্বালে ভালো করেন নাই। যদি দেখেন হচ্ছে সেকেন্ড ভার্বাল সেকশনে গিয়ে আপনার কোয়েশ্চেন এর ডিফিকাল্টি লেভেল হচ্ছে অনেক বেশি, তাহলে আপনি বুঝে নিবেন আপনি ফার্স্ট সেকশনে ভালো করেছেন এবং আপনার যে স্কোর গেইন করার সম্ভাবনা হচ্ছে বাড়তেছে। আশা করি এই জিনিসটা ক্লিয়ার। আপনারা বুঝে গেছেন। তো এটা করার জন্য আপনাকে ১ম এ যেটা করতে হবে, এই যে ৭ টা এসই আসবে এটা আপনাকে অবশ্যই কারেক্ট করতে হবে। তারপর হচ্ছে আপনার টার্গেট হচ্ছে টিসি। টিসির মধ্যে আপনার সিঙ্গল ব্ল্যাংক আছে, ডাবল ব্ল্যাংক আছে, ট্রিপল ব্ল্যাংক আছে। এগুলো আমরা আস্তে সামনে যেতে বলছি। আবার বলে রাখি এখানে যে হিসাবটা দেওয়া হয়েছে এটা হচ্ছে একদমই অ্যাপ্রক্সিমেট। এটা কিন্তু কোনো ডেফিনিট কোনো হিসাব বা ক্যালকুলেশন না। আশা করি বোঝা গেছে। আমরা আমাদের পরের স্লাইড গুলো দেখি। এবার হচ্ছে আমরা প্রতিটা কোয়েশ্চেন টাইপ ধরে ব্যাখ্যা করার চেষ্টা করব। আমাদের ১ম কোয়েশ্চেন টাইপ হচ্ছে আপনার টেক্সট কমপ্লেশন। আচ্ছা, টেক্সট কমপ্লেশন কিছুই না ভাই ছোটবেলায় যে আমরা যে হচ্ছে কি বলে ফিল ইন দ্য গ্যাপস করেছি, বিষয়টা হচ্ছে অনেকটা ঐরকম। এটা সিঙ্গল ব্ল্যাংক হতে পারে, এটা ডাবল ব্ল্যাংক হতে পারে, এটা ট্রিপল ব্ল্যাংক হতে পারে। তবে এটা আমাদেরই সেই ছোটবেলার ফিল ইন দ্য গ্যাপস এর মতো না। এখানে হচ্ছে আপনাকে ভোক্যাব জানতে হবে। এখানে হচ্ছে আপনাকে লজিক বিল্ড আপ করতে হবে। লজিক আপনাকে হচ্ছে লজিক দিয়ে হচ্ছে এগুলা সমাধান করতে হবে। ওকে। দেন আপনাকে তো প্র্যাকটিস করতেই হবে। এটার তো কোনো বিকল্প নাই, তাই না? যাই হোক, আশা করি এটা ক্লিয়ার সিঙ্গল ব্ল্যাংক, ডাবল ব্ল্যাংক, ট্রিপল ব্ল্যাংক। এবার টেক্সট কম্প্রেশন জিনিসটা কি? এটা খাই নাকি মাথায় দেই বা এটা কিভাবে সমাধান করতে হয় এটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি। আচ্ছা।
এখানে একটা কোশ্চেন দেখতে পাচ্ছেন যে নীলা ইজ সো, আচ্ছা নীলা ইজ সো কি? আংরি, অ্যাংরি, বিউটিফুল, আগলি। আপনাকে যদি বলি এই ব্ল্যাঙ্কে একটা শব্দ বসান, এখান থেকে একটা নিয়ে একটা শব্দ বসান, যেখানে ৪ টা অপশন দেওয়া আছে, একটা শব্দ আপনি বসান। আপনি কিন্তু কনফিউজড হয়ে যাবেন। আপনি কোনো শব্দই এখান থেকে বসাতে পারবেন না। কেন পারবেন না? এখানে কোনো সাপোর্ট নেই। এটা সলভ করার জন্য কোনো সাপোর্ট নাই। এটা সলভ করার জন্য কোনো ক্লু এখানে দেওয়া নাই। তাহলে এই মানে কোয়েশ্চেনটাকে আমরা টেক্সট কম্প্রেশন বলতে পারবো না। আচ্ছা। এবার এই কোয়েশ্চেনটা দেখেন তো এবার। নীলা ইজ সো ড্যাশ দ্যাট হি কুড ইট অ্যান এন্টায়ার পিজ্জা বাই হারসেলফ। এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি এই ব্ল্যাংকের মধ্যে কি বসবে? এই ব্ল্যাংকের মধ্যে কি বসবে? যে নীলা ইজ সো ড্যাশ দ্যাট শি কুড ইট অ্যান এন্টায়ার পিজ্জা বাই হারসেলফ। আপনারা কিন্তু ইজিলি বলবেন, এটা বুঝাই যাচ্ছে নীলা হচ্ছে হাংরি বা অনেক বেশি ক্ষুধার্ত। ঠিক আছে? টেক্সট কম্প্রেশন জিনিসটা হচ্ছে ঠিক এইরকম। এটা আপনারা কেন সলভ করতে পেরেছেন? কারণ এখানে সাপোর্ট পেয়েছেন আপনি। এখানে সাপোর্ট ছিল, এখানে প্রো ছিল। তাই না? কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। যাই হোক, আপনি বলতে পারেন হচ্ছে, "এ তো ভাই একদম সহজ বিষয়। এর এমন কি? এটা তো না পারার কিছু নাই বা এত কঠিন মানে ডিফিকাল্ট কোনো কিছু না।" কিন্তু সমস্যা হচ্ছে এই কোয়েশ্চেনটাই ইটিএস হচ্ছে এইভাবে করবে। এবার হচ্ছে আপনি চেষ্টা করেন যে এটাকে কিভাবে সমাধান করা যায়। ঠিক আছে? দেখেন আমরা চেষ্টা করে দেখি কি বলছে। "নীলা is so dash that the mere thought of food ignites an insatiable craving, compelling her to devour an entire banquet with unrelenting fervor." আচ্ছা। এখন অনেক শব্দ চলে আসছে এখানে কঠিন করে insatiable শব্দের অর্থ কি? তারপর দেখেন compelling শব্দের অর্থ আপনার জানা লাগতে পারে বা unrelenting fervor এইটা দিয়ে কি বোঝানো হচ্ছে? যেমন ধরুন insatiable মানে হচ্ছে অতৃপ্ত। insatiable craving মানে হচ্ছে মানে তৃপ্তি নাই। ঠিক আছে? তার মানে আমি কিন্তু এইটা দেখে এখান থেকে বুঝে ফেলবো এখানে যে এমন একটা শব্দ বসবে যেটা দিয়ে হচ্ছে ক্ষুধার্ত বা এরকম কিছুটা বোঝাচ্ছে। আমরা একটু দেখি melancholic বা indifferent এগুলো দিয়ে হচ্ছে melancholic দিয়ে হচ্ছে আপনার দুঃখ বোঝায়, indifferent দিয়ে উদাসীনতা বোঝায়, lethargic দিয়ে হচ্ছে আপনার আলস্য বা তন্দ্রা এগুলা বোঝানো হয়। এখানে একটা শব্দ ravenous, ravenous শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত ক্ষুধার্ত। তাহলে আপনার এই শব্দটা এখানে বসবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন আমরা আরো টেক্সট কমপ্লেশন কোয়েশ্চেন টাইপ দেখি। মোটামুটি ৩ ধরনের কোয়েশ্চেন টাইপ আছে। এটা একটু খেয়াল করেন। এটা হচ্ছে সিঙ্গেল ব্ল্যাংক, এটা সমাধান করবেন। এখান থেকে আপনি সাপোর্ট বা ক্লু খুঁজে এগুলো সমাধান করার কোনো স্ট্র্যাটেজি আছে। সিঙ্গেল ব্ল্যাংক দেখতেই পাচ্ছেন ৫ টা করে অপশন থাকবে। এটা গেল। তারপর আসবেন হচ্ছে আপনার ডাবল ব্ল্যাংক। এটা একটা ব্ল্যাংক, এটা একটা ব্ল্যাংক। ১ম ব্ল্যাংকের জন্য আপনি ৩ টা অপশন পাবেন। ২য় ব্ল্যাংকের জন্য আপনি ৩ টা অপশন পাবেন। যদি এমন হয় আপনার ১ম ব্ল্যাংকটা রাইট হয়েছে, 2nd ব্ল্যাংক রং বা 2nd ব্ল্যাংক রাইট, 1st ব্ল্যাংক রং। আপনি কোনো মার্ক পাবেন না কারণ পার্শিয়াল মার্কিং এর কোনো সুযোগ নাই। পার্শিয়ালি কোনো মার্ক দেওয়া হবে না। আশা করি ক্লিয়ার। এবার আসবে হচ্ছে আপনার ট্রিপল ব্ল্যাংক। আপনি ১ম ব্ল্যাংকের জন্য হচ্ছে ৩ টা অপশন পাবেন। আপনি 2nd ব্ল্যাংকের জন্য ৩ টা অপশন পাবেন। আপনি আপনার 3rd ব্ল্যাংকের জন্য ৩ টা অপশন পাবেন। এখানেও সেইম আপনার হচ্ছে কি বলে পার্শিয়াল কোনো মার্ক নেই। আপনাকে ৩ টেই কারেক্ট হইতে হবে। আপনি ফার্স্ট ব্ল্যাংকে যে এই ৩ টা অপশন থেকে ফার্স্ট ব্ল্যাংকে যেটা অবশ্যই সেটাও কারেক্ট হইতে হবে, এটাও কারেক্ট হইতে হবে, এটাও কারেক্ট হইতে হবে। এমন যদি আপনার ২ টা কারেক্ট হইছে, একটা কারেক্ট হয় নাই, মার্ক কিন্তু 0। মানে এটার জন্য আপনি কোনো পয়েন্ট পাবেন না। আশা করি আপনাদের টেক্সট কম্প্রেশন কোয়েশ্চেনটা কি আসলে এটা আপনারা বুঝতে পেরেছেন। তো এগুলা সলভ করার জন্য আপনাকে কি জানতে হবে? এটা হচ্ছে আমাদের পরবর্তী বিষয়। যাই হোক তার আগে এখানে একটু দেখেন, এটা আমি অলরেডি বলে দিয়েছি যে 1, 2, 3 ব্ল্যাংক মোটামুটি ৩ টা একটা ব্ল্যাংক থাকতে পারে, ডাবল ব্ল্যাংক থাকতে পারে, সিঙ্গেল ব্ল্যাংক থাকতে পারে। তারপরে হচ্ছে যে 3 আনসার চয়েসেস পার ব্ল্যাংক। এখানে যে জিনিস এটাই বলছে যে প্রতিটা আনসার চয়েস এর জন্য আমার ৩ টা করে কি? প্রতিটা ব্ল্যাংকের জন্য ৩ টা করে আমার চয়েস বা অপশন আছে। এবং হচ্ছে কোনো পার্শিয়াল মার্কিং এর সুযোগ নাই। তাহলে টেক্সট কম্প্রেশন পারতে হলে আপনাকে কি জানতে হবে? আপনাকে ফার্স্ট অফ অল ভোক্যাব জানতে হবে। আপনাকে হচ্ছে লজিক বিল্ড আপ করতে হবে। আপনাকে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। ভোক্যাবের বিষয়টা না হয় বুঝলাম, মানে ভোকাবুলারির কথা বলা হচ্ছে। এটা নিয়ে আমরা সামনে কথা বলব। আমরা সামনের স্লাইড গুলোতে হচ্ছে ভোক্যাব কিভাবে প্রিপারেশন নেওয়া যায় বা কোত্থেকে আমরা নিব। লজিক বিল্ড আপ, লজিক থেকে মোটামুটি এই ৩ টা জিনিস আপনার জানতে হবে। সাপোর্ট স্ট্র্যাটেজি, কন্ট্রাস্ট স্ট্র্যাটেজি বা আইডিয়া, সিমিলারিটি। ইটিএস এর বই আছে টোটাল হচ্ছে ১১ টা আপনার সাপোর্ট স্ট্র্যাটেজি নিয়ে কথা বলা হয়েছে। যে কন্ট্রাস্ট স্ট্র্যাটেজি আছে মানে দো, অল, দ্য, হোয়াইল এরকমের আরকি। ঠিক আছে? অনেক সময় কিছু টেক্সট কম্প্রেশন আমরা সলভ করতে গিয়ে আমরা কোনো ক্লু খুঁজে পাই না বা আমরা কোনো হচ্ছে সাপোর্ট খুঁজে পাই না। তখন আমাদেরকে আইডিয়া সিমিলার করতে হয় বা আইডিয়া সিমিলারিটির দিকে যাইতে হয়। অনেক সময় আমাদের কিন্তু প্রসেস অফ এলিমিনেশন এর দিকেও যেতে হয়। ঠিক আছে? পিওই যখন আমরা কোনো সাপোর্ট পাচ্ছি না বা ক্লু পাচ্ছি না, তখন হচ্ছে আমরা অপশন এলিমিনেট করে হচ্ছে আমাদের কারেক্ট আনসার এর দিকে যাওয়ার আমরা চেষ্টা করব। যাই হোক,
এখানে আপাতত আমাদের এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে হচ্ছে ইন্ট্রোডিউস করানো বা কি আসে, এগুলোর প্রিপারেশন কিভাবে নিতে হয়। আমরা স্ট্র্যাটেজি নিয়ে হচ্ছে সামনে ভিডিও পোস্ট করব বা এগুলো নিয়ে হচ্ছে আমাদের কিছু পেইড কোর্স ডেভেলপ করার আসলে চেষ্টা চলছে। আমরা অলরেডি এগুলো নিয়ে কাজ শুরু করেছি। এবার আসি হচ্ছে আমরা আ আমাদের পরবর্তী যে কোয়েশ্চেন টাইপ সেটা হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্স। আচ্ছা, একদম সেম। টিসি বা টেক্সট কম্প্রেশন ঠিক যেমন, এটাও ঠিক তেমন। পার্থক্যগুলা কি? টিসি সিঙ্গেল ব্ল্যাংক হতে পারে, টিসি ডাবল ব্ল্যাংক হতে পারে এবং ট্রিপল ব্ল্যাংক হতে পারে। কিন্তু এসই হচ্ছে অনলি সিঙ্গেল ব্ল্যাংক। এসই হচ্ছে অনলি সিঙ্গেল ব্ল্যাংক এবং কোয়েশ্চেন চয়েস থাকবে হচ্ছে ৬ টা। সরি, অপশন থাকবে হচ্ছে আপনার ৬ টা। অপশন ৬ টা, আনসার হচ্ছে আপনার ২ টা। আনসার দিতে হবে ২ টা। এখন অনেকে হয়তো মাথায় হাত দিয়ে দিয়েছেন যে বিষয়টা আবার কি? এখানে সেন্টেন্স ইকুইভ্যালেন্স সলভ করার জন্য আপনাকে হচ্ছে পেয়ার খুঁজে বের করতে হবে। পেয়ার মিনস কি? আমি সোজা বাংলায় বলি সিনোনিম। এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬ আমার ৬ টা অপশন আছে। এখানে আমি যদি পেয়ার বের করার চেষ্টা করি, এখানে ১ম বিষয় হচ্ছে আপনার হাংরি অ্যান্ড স্টার্ভিং, এটা একটা পেয়ার। তারপর হচ্ছে আপনার আ স্লিপি এবং হচ্ছে লেজি, এটা একটা পেয়ার। এখন কোয়েশ্চেন করতে পারেন ভাইয়া যে স্লিপি মানে যে ঘুমন্ত অবস্থায় আছে আর লেজি মানে যেহেতু অলস। সবসময় আমি একটা কথা বলি বা হচ্ছে বলার চেষ্টা করি সেটা হচ্ছে সবসময় আ আপনি ক্লোজলি সিনোনিমাস শব্দগুলো খোঁজার চেষ্টা করবেন। ইটিএস এর একটা ট্রিক যে আপনাকে কিন্তু ডিরেক্ট সিনোনিম বা সবসময় দিবে না। ক্লোজলি সিনোনিমাস দেখেন নরমালি অলস মানুষদের একটা বৈশিষ্ট্য কি? তারা সবসময় ঘুমাই থাকতে কিন্তু কি পছন্দ করে, তাই না? তো এইভাবে কিন্তু আমরা এই ২ টা শব্দকে আপনার লিঙ্ক করতে পারি। তো এখানে এখন কোয়েশ্চেন করতে পারেন পরীক্ষায় আমি বুঝবো কিভাবে যে দেখে কোনটা টেক্সট কম্প্রেশন আর কোনটা সেন্টেন্স ইকুইভ্যালেন্স। তো আপনার ১ম বিষয় হচ্ছে যদি দেখেন আপনার অপশন ৬ টা আছে বুঝে নিবেন এটা হচ্ছে আপনার কি সেন্টেন্স ইকুইভ্যালেন্স এবং এই কোয়েশ্চেন গুলো হচ্ছে আপনার এখানে বক্স আকারে থাকবে। এরকম বক্স আকারে দেওয়া থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন এটা যদি একটু সলভ করার চেষ্টা করি, এটা কি হতে পারে দেখেন, নীলা ইজ সো ড্যাশ আফটার স্কিপিং লাঞ্চ দ্যাট শি এট অ্যান এন্টায়ার পিজ্জা বাই হারসেলফ। তাহলে বুঝতেই পারছেন এটা পড়ে যে আপনার নীলা হচ্ছে অনেক বেশি ক্ষুধার্ত এমন কিছু বোঝা যাচ্ছে। তাই না? তাহলে এটার আনসারটা হবে হাংরি অ্যান্ড বলে স্টার্ভিং। এটা হবে আনসার। এবং এখানেও হচ্ছে আপনাকে কি বলে পেয়ার অবশ্যই কারেক্ট হইতে হবে। পেয়ার অবশ্যই কারেক্ট হইতে হবে। এমন যদি আপনি লজিক বিল্ড আপ করতে পেরেছেন যে এখানে কোন শব্দটা বসবে আপনি সেটা বুঝতে পারছেন কিন্তু আপনি পেয়ার জানেন না, আপনি কোন মার্ক পাবেন না। আবার ধরেন আপনি পেয়ার জানেন কিন্তু লজিক আপনি বিল্ড আপ করতে পারলেন না, সেক্ষেত্রেও আপনি কোন মার্ক পাবেন না। তো এসই সলভ করার ১ম যে কাজ সেটা হচ্ছে আপনাকে পেয়ার খুঁজে বের করা। আপনাকে পেয়ার গুলো জানতে হবে। যে কোয়েশ্চেন দেখার সাথে আপনাকে বুঝে ফেলতে হবে হ্যাঁ, এটা আর এটা হচ্ছে পেয়ার এবং এটা আর এটা হচ্ছে আমার পেয়ার। এবার হচ্ছে আপনি লজিক বিল্ড আপ করবেন যে আপনার কোয়েশ্চেনের সাথে কোনটা যাচ্ছে। তো এখানে সবচাইতে ভালো যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে এসি পেয়ার গুলো মুখস্থ করা। এসি পেয়ার মুখস্থ করা। এখন ধরুন আপনি লজিক বিল্ড আপ করতে পারেন বা পেয়ার আপনি জানেন না। তো লাভ নাই, তাই না? তো আবার অনেক সময় দেখা যায় কোন কোয়েশ্চেন একটা মাত্র পেয়ার থাকে। তো আপনি যদি নিশ্চিত হতে পারেন যে ওই কোয়েশ্চেনে মাত্র একটা পেয়ার আছে, তাহলে কিন্তু আপনাকে লজিক বিল্ড আপের আর কোন কাজকর্ম নাই। আপনি সরাসরি ওইটাই উত্তর হিসেবে, অ্যান্সার হিসেবে আপনি বসিয়ে দিতে পারছেন। আশা করি ক্লিয়ার। আপনার যদি এসইপিআর জানা থাকে বা এসইপিআর যদি আপনার মানে এই আইডেন্টিফাই করতে পারেন এগুলো হচ্ছে পেয়ার, তাহলে কিন্তু আপনার হচ্ছে কোয়েশ্চেনটা রাইট হওয়ার যে পসিবিলিটি এটা কিন্তু আপনার আ ড্রাস্টিক্যালি ইনক্রিজ করবে। আশা করি ক্লিয়ার। এখন সমস্যা হচ্ছে দেখেন এই কোয়েশ্চেনটা হচ্ছে তো দেখলেন আপনারা বলতে পারেন এটা তো বেশ সহজ আর এমন কি? এই কোয়েশ্চেনটাকে হচ্ছে ইটিএস এভাবে করবে। নিচের এই উপরের কোয়েশ্চেনটাকে ইটিএস এভাবে করবে না। ইটিএস কোয়েশ্চেনটা হচ্ছে এইভাবে করবে। দেখেন এখান তাহলে এখান থেকে দেখেন এবার আপনার এই অপশন গুলো দেখেন। এখান থেকে যদি আমরা পেয়ার বের করার চেষ্টা করি, আমার কাছে এইটা আর এটা হচ্ছে পেয়ার। ফেমিস্ট অ্যান্ড রেভেনাস হচ্ছে আমার পেয়ার। তারপর হচ্ছে আমার লেথার্জিক অ্যান্ড ইন্ডোলেন্ট এই ২ টা হচ্ছে আমার পেয়ার। এবার আপনারাই চেষ্টা করেন যে এই ফেমিস্ট এর অর্থ কি বা রেভেনাস এর অর্থ কি, লেথার্জিক ও ইন্ডোলেন্ট এগুলোর অর্থটা কি? আপনারা এই কোয়েশ্চেনটা সলভ করার চেষ্টা করেন। আমরা কিন্তু এই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব। এই কোয়েশ্চেনটা দেখেন, এটা হচ্ছে কেএমএফ এর একটা কোয়েশ্চেন যে একদম এইগুলো কিন্তু একদম রিয়াল জিআরই কোয়েশ্চেন। এখানে তাহলে আপনারা যদি আমাদের কি বলে পেয়ার খোঁজার চেষ্টা করি, দেখেন এখানে ১ম পেয়ার হচ্ছে আপনার হিপোক্রিসি অ্যান্ড ইনসিনসিয়ারিটি। এটা হচ্ছে আমার ১ম পেয়ার, যেটা মানে বোঝায় ভন্ডামি। আমাদের 2nd পেয়ারটা হচ্ছে আপনার অ্যাপাথি
অ্যান্ড প্যাসিভিটি, যেটা মানে বোঝা যাচ্ছে অনীহা। তাহলে দেখেন আমরা এই কোশ্চেনটা একটা পড়ার চেষ্টা করি, অনেক বিশাল কোশ্চেন, তাই না? এগুলো কিভাবে সলভ আসলে করতে একটা জাস্ট আমি আপনাদেরকে দেখাই। As faults of disapproval about Americans political, এখানে আমি আসলে কিছু পাই না, এটা বাদ। Dash grown have grown louder in recent years, কমা আছে, কমার পরে কি বলছে দেখি, many historians have looked for contrast, দেখেন কন্ট্রাস্ট শব্দটা বৈপরীত্য, দ্যাট মিনস হচ্ছে এখানে যেটা বলছে এটার সাথে ব্ল্যাঙ্কের একটা কন্ট্রাস্ট করার সম্ভাবনা আছে, আমরা পড়ে দেখি। কন্ট্রাস্ট টু দ্য ডিকেডস বিফোর দ্য সিভিল ওয়ার অ্যাজ এ টাইম when Americans were enthusiastically engaged in politics, আচ্ছা দেখছেন আমি অলরেডি আমার ক্লু পেয়ে গেছি, বলছে আগে হচ্ছে আমেরিকানরা পলিটিক্সের প্রতি অনেক এনথুজিয়াস বা উৎসাহী ছিল। তাহলে নরমালি কমা যদি থাকে, কমার এপাশে যা বসে এপাশেও তাই বসে। কিন্তু এখানে যদি কন্ট্রাস্ট বলছে বা বৈপরীত্য বোঝাচ্ছে, এখানে যে কথাটা বলেছে এটা সম্পূর্ণ বিপরীত কোনো ভাইব এখানে গিয়ে বসবে। তাহলে এখানে যেহেতু বলছে আগে থেকেই কি আপনার এই যে আগে তাদের পলিটিক্যাল পলিটিক্যাল এঙ্গেজমেন্ট ইন্টারেস্ট ছিল বা তারা এনথুজিয়াস ছিল, এখন নাই। তাহলে এখন তাদের মধ্যে একটা অনীহা চলে এসেছে, তাই না? তাহলে আমার অপশনটা কি হবে? আমার উত্তর হবে যে অ্যাপাথি অ্যান্ড প্যাসিভিটি। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, এটা আমি আপনাদের একটু সহজে বোঝানোর চেষ্টা করলাম আরকি। এগুলার স্ট্র্যাটেজি দিয়ে হচ্ছে এগুলো কিভাবে সলভ করতে হয়, আমরা এইসব নিয়ে পরবর্তীতে আলোচনা করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সেন্টেন্স ইকুইভ্যালেন্ট জিনিসটা কি। তাহলে দেখেন, এখানে এসইপিআর মুখস্থ করার কোনো বিকল্প আসলে নাই। এটা আপনি যত ভালোভাবে করতে পারবেন, বিষয়টা আপনার জন্য ততই হচ্ছে প্রফিটেবল। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা আমাদের আ পরের কোয়েশ্চেন টাইপে যাই। আচ্ছা, পরের কোয়েশ্চেন টাইপে যাওয়ার আগে আমাকে আসলে সেন্টেন্স ইকুইভ্যালেন্ট সলভ করার জন্য কি, কি জানতে হবে? ফার্স্ট অফ অল আমাকে ভোক্যাব জানতে হবে। এন্ড ভোক্যাব জানার কোনো বিকল্প নেই। আপনি ভোক্যাব যত জানবেন, ভোক্যাব জানলে হচ্ছে আপনার জন্য মনে করেন এসইপিআর গুলো আইডেন্টিফাই করা ইজি হয়ে যাবে। এসইপিআর শিখতে হবে, লজিক বিল্ড আপ, দেন হচ্ছে প্র্যাকটিস। তো এখানে বিষয়টা একদম ইজি। আপনার টেক্সট কমপ্লিশন এর জন্য আপনি যে লজিকটা এপ্লাই করবেন, যা শিখবেন এখানেও সেইম। এখানে কিন্তু কোনো ব্যতিক্রম নাই। এখানেও সেইম আপনার হচ্ছে ৩ ধরনের স্ট্র্যাটেজি, সাপোর্ট স্ট্র্যাটেজি, কন্ট্রাস্ট স্ট্র্যাটেজি, বাস আইডিয়া, সিমিলারিটি। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে সেন্টেন্স ইকুইভ্যালেন্স একটা সিঙ্গেল সেন্টেন্স থাকবে, একটা সিঙ্গেল ব্ল্যাঙ্ক থাকবে, ৬ টা আনসার চয়েস থাকবে এবং আপনি কিন্তু কোনো পার্সিয়াল মার্ক পাবেন না। যেমন ধরেন আপনি পেয়ার আইডেন্টিফাই করতে পারেন নাই। আপনি একটা শব্দ বসিয়েছেন যে সেটা লজিক্যালি রাইট। তো ঐরকম একটা শব্দ বলবেন। কিন্তু ওইটার সাথে আপনি আরেকটা পেয়ার বসাতে পারেন নাই। সো আপনি মার্ক পাবেন না। আশা করি বুঝতে পেরেছেন। আমরা আমাদের পরের স্লাইডে যাই। আচ্ছা, আমাদের পরের কোয়েশ্চেন টাইপটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। যেখানে হচ্ছে আপনাকে এই ধরনের একটা প্যাসেজ দিবে। নরমালি হচ্ছে এখন শর্ট জিআরইতে হচ্ছে শর্ট প্যাসেজ আসে। মানে হচ্ছে খুব বড় প্যাসেজ আসে না। আপনার হচ্ছে রিডিং কম্প্রিহেনশন বা আরসি হচ্ছে মানে শর্ট প্যাসেজ আপনি পাবেন। এরকম একটা প্যাসেজ থেকে হচ্ছে ২ টা কোয়েশ্চেন থাকতে পারে, ৩ টা কোয়েশ্চেন থাকতে পারে, ৪ টা কোয়েশ্চেনও আপনার থাকতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। এই প্যাসেজ গুলো হচ্ছে নরমালি আমাদের স্কুল কলেজে আমরা যে ইংলিশ টুডের থেকে যে প্যাসেজ গুলো পড়ে এসেছি ঠিক অনেক ঐরকম না। একটু ডিফিকাল্ট, একটু না বেশ ভালো রকমের ডিফিকাল্ট আসলে। তো এখানে আপনাকে হচ্ছে এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, বুঝতে হবে যে এগুলো সলভ করার কিন্তু কিছু স্ট্র্যাটেজি আছে বা এগুলো কিভাবে সলভ করতে হয়, এগুলোর কিছু বিষয়-আশয় আছে, এগুলো আপনাকে ভালো করে বুঝতে হবে। যেমন ধরেন আপনাকে হচ্ছে সিম্পলিফাই করা শিখতে হবে। একটা প্যাসেজকে কিভাবে সিম্পলিফাই করা হয় এটা আপনাকে শিখতে হবে। তারপর হচ্ছে আপনাকে কোন ট্রানজিশন ওয়ার্ড আছে কিনা এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে। ঠিক আছে? বা শুধু কি অথর কথা বলছে নাকি অন্য কারো কথা টেনে আনা হচ্ছে, এগুলো আপনাকে খেয়াল করতে হবে যে একটা লেখা যখন শুরু হইছে এখানে কে কথা বলছে? এখানে অথরই কথা বলে গেল নাকি অথর অন্য কারো প্রুফ বা অন্য কোনো কিছু টেনে নিয়ে আসতেছে, এই জিনিসটা আপনাকে দেখতে হবে। তারপর ধরেন কোন সায়েন্টিফিক রিপোর্ট নিয়ে কথা হচ্ছে কিনা এই জিনিসটা দেখতে হবে। ঠিক আছে? তারপরে মানে মোস্ট ইম্পোর্টেন্টলি আপনাকে এটাকে সিম্পলিফাই করে ফেলতে হবে যে কথাটা কিভাবে হচ্ছে ট্রানজিশন হচ্ছে, কিসের পর কি আসতেছে। ঠিক আছে? আপনি যত ভালো সিম্পলিফাই করতে পারবেন, তত ভালো করে হচ্ছে আপনি আরসি আপনি সলভ করতে পারবেন। সিম্পলিফাই জিনিসটা হচ্ছে কোন লাইনে কি বলেছে, কোন প্যারাগ্রাফে কি বলেছে এটার একটা আপনার ব্রিফ আইডিয়া নেওয়া। ঠিক আছে? যেহেতু এদের সেন্টেন্স মেকিং গুলো হচ্ছে বেশ টাফ লেভেলে করে তারা। ঠিক আছে? তো এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করে নিতে পারি যে আমার আমাদের সহজ করে নিতে পারেন। এই লাইনটাতে এই ধরনের একটা কথা বলছে। দেন হচ্ছে আমরা আনসার করতে যাব। তো দেখেন এখানে আমি একটা ডেমো হিসেবে একটা প্যাসেজ আপনাদেরকে নিয়েছি। এটা আসলে এখানে সমাধান করার মতো সুযোগ আসলে নাই। এটা জাস্ট দেখানোর জন্য নিয়েছি যে কোয়েশ্চেনটা ঠিক কেমন হয়ে থাকে। তো দেখেন এখানে একটা কোয়েশ্চেন আছে। তারপর দেখেন এখানে ২ টা কোয়েশ্চেন আছে। তারপরে হচ্ছে ৩ টা কোয়েশ্চেন আছে। তো এই ধরনের কোয়েশ্চেন গুলো হচ্ছে আপনারা আ
থাকবে, কোশ্চেনগুলো থেকে আপনাকে আনসার করতে হবে। প্যাসেজ থেকে কোশ্চেন থাকবে, আপনাকে আনসার করতে হবে। এখন বিষয়টা হচ্ছে আপনাকে কি জানতে হবে আসলে, হোয়াট ডু আই নিড টু নো টু রিডিং কম্প্রিহেনশন। আপনাকে হচ্ছে কোয়েশ্চেন টাইপ গুলো জানতে হবে, যে রিডিং কম্প্রিহেনশন হচ্ছে কত ধরনের কোয়েশ্চেন আসে। এগুলো বেশ আলোচনার বিষয়, যে কোয়েশ্চেন টাইপ গুলো আসলে কেমন। ফ্যাকচুয়াল কোয়েশ্চেন হইতে পারে, এগুলো হচ্ছে ফ্যাকচুয়াল কোয়েশ্চেন, এগুলোকে আবার বিভিন্ন টাইপে ভাগ করা যায়। তারপর নেগেটিভ ফ্যাকচুয়াল কোয়েশ্চেন, তারপর হচ্ছে আপনার সামারি কোয়েশ্চেন বা মেইন পারপাস কোয়েশ্চেন। এই মেইন পারপাস কোয়েশ্চেন গুলো এতভাবে আপনার কাছ থেকে চাইতে পারে। তারপর আসে ইনফারেন্স কোয়েশ্চেন, ইনফারেন্স কোয়েশ্চেন গুলো হচ্ছে এভাবে আসতে পারে। তারপর হচ্ছে রেটোরিক্যাল পারপাস কোয়েশ্চেন, বা যেটাকে আমরা অথর পারপাস কোয়েশ্চেন বলি, ঠিক আছে? তারপর সেন্টেন্স ফাংশন কোয়েশ্চেন, ঠিক আছে? তো এখানে আসলে এই কোয়েশ্চেন টাইপ গুলো নিয়ে আসলে কথাবার্তা বলার খুব একটা সুযোগ নেই। এগুলো নিয়ে আমরা আলাদাভাবে হচ্ছে আলোচনা করব, যে এই প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ কিভাবে কোনটা আনসার করতে হয়। আশা করি এটা আপনাদের কাছে ক্লিয়ার। আচ্ছা, আমাদের পরবর্তী কোয়েশ্চেন টাইপটা হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং। ক্রিটিক্যাল রিজনিংটা আরসির সাথে একসাথে আসবে আপনার। যে এখন কোয়েশ্চেন করতে পারেন কোনটা আরসি, কোনটা ক্রিটিক্যাল রিজনিং, এটা আমরা কিভাবে বুঝবো? দেখেন, যদি একটা প্যাসেজ থেকে শুধুমাত্র একটা কোয়েশ্চেন চাওয়া হয়, একটা প্যাসেজ থেকে একটা কোয়েশ্চেন, তাহলে আপনি বুঝে নেবেন সেটা হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং বা সিআর। আশা করি ক্লিয়ার। দেখেন, এখানে একটা প্যাসেজ আছে, এখানে আপনাকে একটা কোয়েশ্চেন করেছে, এই কোয়েশ্চেনটার উপর বেস করে আপনি হচ্ছে এটা আনসার করবেন। এখানে ৫টা অপশন থেকে একটা আপনাকে চুজ করতে হবে। আশা করি ক্লিয়ার। এখন আপনারা কোয়েশ্চেন করতে পারেন যে ভাই, ক্রিটিক্যাল রিজনিং জিনিসটা কি? ক্রিটিক্যাল রিজনিং জিনিসটা হচ্ছে ভাই, আপনি কতটুকু ক্রিটিক্যালি হচ্ছে চিন্তা করতে পারেন, বা আপনার চিন্তা করার ক্ষমতা কতটুকু, ক্রিটিক্যাল রিজনিং দিয়ে এটা হচ্ছে আপনার জাজ করা হয়। তো এটা বুঝার জন্য আপনাকে কয়েকটা জিনিস বুঝতে হবে। আপনাকে আর্গুমেন্ট কি এটা বুঝতে হবে, আপনাকে প্রেমিস কি এটা বুঝতে হবে, আপনাকে কনক্লুশন কি, অ্যাজাম্পশন কি, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। এখন এখানে আসলে ব্রডলি এগুলো বোঝানোর খুব একটা সুযোগ নাই। তবে আমি একটা এক্সাম্পল এর মাধ্যমে আপনাদেরকে হচ্ছে এটা বোঝানোর চেষ্টা করছি। দেখেন, আমি একটা কথা বলি, যে যত বেশি ফেসবুকে সময় কাটানো হয়, মানে আপনি ফেসবুকে যত বেশি সময় কাটাবেন, আপনি তত বেশি ডিপ্রেশনে ভুগবেন। তাই ফেসবুক ডিপ্রেশনের কারণ। আবার বলছি, একজন মানুষ যত বেশি ফেসবুকে সময় কাটাবে, সেই মানুষটা তত বেশি ডিপ্রেসড হবে। তাহলে আমরা বলতে পারি ফেসবুকেই হচ্ছে ডিপ্রেশনের কারণ। এটা হচ্ছে আমার প্যাসেজ ধরেন। এই আমি যে কথাটা বললাম, এটা হচ্ছে আমার প্যাসেজ। তাহলে এখানে আমার কনক্লুশনটা কি? এখানে আমি কি কনক্লুশনটা আসলে টানলাম? আমি এখানে একটা কনক্লুশন টেনেছি, সেটা হচ্ছে ফেসবুক ডিপ্রেশনের কারণ। ১ম কথা। এখানে আমার এভিডেন্স কি? এখানে আমার এভিডেন্সটা হচ্ছে যে বেশি সময় ফেসবুকে কাটানো মানুষের মধ্যে ডিপ্রেশন বেশি দেখা গেছে। আমি যে একটা কনক্লুশন ড্র করলাম যে ফেসবুক ডিপ্রেশনের কারণ, এই কনক্লুশন ড্র করার পেছনে আমার এভিডেন্সটা কি ছিল? আমার এভিডেন্সটা ছিল যে এটা বেশি সময় ফেসবুকে কাটানো মানুষদের মধ্যে মানে ডিপ্রেশন বেশি দেখা যায়। ক্লিয়ার? আর অ্যাজাম্পশনটা কি? আমি অ্যাজাম্পশন সচরাচর একটা লুকানো একটা ধারণা হয়। একটা লুকানো ধারণা। লুকানো ধারণা। এখানে অ্যাজাম্পশনটা ছিল হচ্ছে আপনার ডিপ্রেশন হওয়ার একমাত্র বা প্রধান কারণ হচ্ছে ফেসবুক। আমি এতক্ষণ আপনাদেরকে যে কোয়েশ্চেন গুলো সরি যে গল্পগুলো বললাম, এখান থেকে আসলে কি কোয়েশ্চেন করা যায়? যেমন ধরেন, আ মানে আপনি কি বলতে পারেন? এটাকে আপনি কি চিন্তা করতে পারেন? এখান থেকে অনেক কিছু চিন্তা করা যায়। কে জানে? এমনও তো হতে পারে যে যারা বেশি ডিপ্রেসড তারাই ফেসবুক ইউজ করে। আবার আমরা এটাও তো বলতে পারি যে ফেসবুক ছাড়াও ডিপ্রেশনের তো আরো অন্যান্য কারণও থাকতে পারে। এটা পড়াশোনার চাপ হতে পারে, সম্পর্কে টানাপোড়েন হতে পারে। আবার ধরেন, আর কি হইতে পারে? যে যাই হোক, এই ২ টাতেই থাকেন, যে একটা হচ্ছে যারা ডিপ্রেসড বেশি তারা ফেসবুক ইউজ করছে। আবার ডিপ্রেশনের অন্যান্য কারণও থাকতে পারে। তাহলে আমি মানে সিদ্ধান্তে কি পৌঁছাতে পারছি যে ফেসবুকে ডিপ্রেশনের কারণ? এরকম একটা বিষয় আসে আরকি। ঠিক আছে? তো যাই হোক, এখানে আপনাকে হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং আপনাকে আসলে কি শেখায়? এখানে আপনাকে শেখায় হচ্ছে আপনি যা শুনছেন সেটা একবার চিন্তা করে দেখা। এর ভেতরে যুক্তিটা বা লজিকটা ঠিক কতটুকু শক্ত, বা এখানে ভুলটা কোন জায়গায় আছে, কোথায় ফ্ল আছে, বা কোথায় হচ্ছে ফাঁকফোকর আছে, এটা খুঁজে বের করা। যে কেউ একজন আপনাকে এসে বলল যে যারা বেশি ফেসবুকে সময় কাটায় তাদের মধ্যে ডিপ্রেশন বেশি দেখা যায়। সুতরাং আপনার ডিপ্রেশনের কারণ হচ্ছে ফেসবুকে বেশি সময় দেওয়া। আপনি সাথে হা মিলাতে পারবেন না। আপনাকে হচ্ছে এখানে বিভিন্ন কথা বলতে হবে। না, এখানে আরো অন্যান্য কারণও থাকতে পারে। যেমন হইতে পারে যারা একান্তই মানে সব ডিপ্রেশনে থাকে তারা ফেসবুক ইউজ করছে।
আবার ধরেন আপনি এটাও বলতে পারেন যে না ডিপ্রেশন তার অন্যান্য কারণও থাকতে পারে। আমি যদি ফেসবুকের উপর একটু চাপিয়ে দিতে পারি না। এই বিষয়টাই হচ্ছে ভাই ক্রিটিক্যাল রিজনিং। এখান থেকে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কোয়েশ্চেন চাইতে পারে, আপনাকে অ্যাজাম্পশন কোয়েশ্চেন হইতে পারে। অ্যাজাম্পশন কোয়েশ্চেন গুলো এতভাবে আসতে পারে যে এতভাবে হচ্ছে আপনাকে অ্যাজাম্পশন কোয়েশ্চেন গুলো দিতে পারে। তারপর ধরেন স্ট্রেনদেন কোয়েশ্চেন আসতে পারে। স্ট্রেনদেন কোয়েশ্চেন গুলো এত রকম হইতে পারে। তারপর ধরেন আপনার উইকেনিং কোয়েশ্চেন থাকতে পারে। এগুলো এত রকম হইতে পারে। তারপর ধরুন হচ্ছে ইনফারেন্স কোয়েশ্চেন থাকতে পারে। এগুলো এত রকম হইতে পারে। আশা করি আপনারা ক্রিটিক্যাল রিজনিং জিনিসটাকে ভালোভাবে বুঝতে পেরেছেন। এবার আসেন আমাদের সব বিষয়ে তো আলোচনা করে ফেলেছি আমরা যে জিআরই ভার্বাল স্কোরটা কিভাবে হিসাব করা হয়, কি কোয়েশ্চেন আসে এগুলো নিয়ে আলোচনা শেষ। এন্ড স্টাডি ম্যাটেরিয়ালটা কি? আমরা খুব কম সংখ্যক স্টাডি ম্যাটেরিয়াল আপনাদেরকে দিব। তো ১ম বিষয় হচ্ছে আপনাকে ১ম যেটা শিখতে হবে সেটা হচ্ছে ভোক্যাব। আপনাকে ভোক্যাব জানতে হবে। মাস্ট। এটার কোনো বিকল্প নেই। আপনাকে ভার্বালে যদি আপনি ভালো করতে চান আপনাকে অবশ্যই ভোক্যাব জানতে হবে। তো অনেকে হচ্ছে আপনার ভোক্যাব জানাকে হচ্ছে আপনার ডিসকারেজ করে। তো সেটা ঠিক না। আপনি যদি ভোক্যাব জানেন বা ভোক্যাব যদি আপনার জানা থাকে আপনি কিন্তু আলাদা একটা অ্যাডভান্টেজ পাবেনই। তার মানে এই নয় যে আপনাকে ভাই একদম ৩,০০০, ৩,৫০০, ৪,০০০ ওয়ার্ড মুখস্থ করে ফেলতে হবে। নট ইভেন ১৫০০ ওয়ার্ডও যে আপনার একদম পুরোপুরি জানতে হবে এমন না। আপনি অন্তত যদি আপনি ৮০০ থেকে ১,০০০ ৮০০ থেকে ১,০০০ ওয়ার্ড যদি আপনার জানা থাকে বা মোটামুটিভাবে জানা থাকে আপনি কিন্তু ভালো করতে পারবেন। যে আবার এটা নিয়ে খুব বেশি মানে আমার কথা শুনে আবার আমার শুধু vocab এর প্রতি খুব বেশি নজর দিয়ে দিলে মানে সেটাও হবে না। যে আপনাকে মোটামুটি মানে ৮০০, ১,০০০, ১,২০০ আপনি যত এতটুকু মোটামুটি এনাফ ঠিক আছে? আপনি এটা বলতে পারেন। চলবে। আপনি ভালো করতে পারবেন এটা দিয়ে। তো মোটামুটিভাবে হচ্ছে আপনার vocab এর জন্য আপনার অনেকে অনেক রকম হচ্ছে আপনার ম্যাটেরিয়াল সাজেস্ট করে এবং একটা কথা বলি ভাই সেটা হচ্ছে আপনার মেন্টর অনেক এবং আমরা বিশ্বাস করি সকল মেন্টরই ভালো। কেউ খারাপ না। প্রত্যেকেরই হচ্ছে যার নিজস্ব কিছু স্ট্র্যাটেজি থাকে, সে ওইটা ফলো করে। সিমিলারলি আমাদেরও কিছু স্ট্র্যাটেজি আছে, আমরা হচ্ছে এগুলা ফলো করি। তো যাই হোক, vocab পড়ার জন্য আপনি ওয়ার্ড স্মার্ট ফলো করতে পারেন, আপনি মাগুস ফলো করতে পারেন, মাগুস ১৪০০ বা গ্রেগমেট ওয়ার্ড লিস্ট ফলো করতে পারেন। তো ধরেন যে যেটা প্রেফার করেন আপনি ওটাই ফলো করবেন। তো যারা ওয়ার্ড স্মার্ট পড়ছেন তারা ওয়ার্ড স্মার্টে পড়তে থাকেন। যারা মাগুস পড়ছে তারা মাগুস পড়তে থাকেন। যারা গ্রেগমেট ওয়ার্ড লিস্ট পড়ছেন তারা গ্রেগমেট ওয়ার্ড লিস্ট পড়তে থাকেন। আরেকটা কথা বলি, ধরেন আপনি ওয়ার্ড স্মার্ট দিয়ে প্রিপারেশন শুরু করেছেন। এ ফাঁকে দেখছেন আপনার একজন বন্ধু মাগুস পড়ছে, আপনার জাম করে এখানে আসা যাবে না। আবার ধরেন আপনার আরেকজন বন্ধু হচ্ছে গ্রেগমেট পড়ছে, আপনি জাম করে এখানে চলে আসতে পারবেন না। আসা যাবে না মোদ্দা কথা। আপনি যে ম্যাটেরিয়ালটা পড়ছেন আপনি ওইখানে হচ্ছে স্টিক থাকেন। একটা কথা বারবার বলি আমরা সেটা হচ্ছে আপনার আ ৫ টা ম্যাটেরিয়াল একবার পড়ার চাইতে একটা ম্যাটেরিয়াল হচ্ছে ৫ বার পড়া ফার বেটার। আশা করি বুঝতে পেরেছেন। তো আরেকটা বিষয় হচ্ছে আপনার প্রত্যেকটা বইয়েরও কিছু না কিছু স্বকীয়তা আপনার থাকে। সেটা ওয়ার্ড স্মার্টারও আছে, সেটা হচ্ছে আপনার মাগুসেরও আছে, সেটা গ্রেগমেটেরও আছে। ঠিক আছে? তো যদিও গ্রেগমেট ওয়ার্ড লিস্ট কোনো বই না আসলে, এটা গ্রেগমেট তার একটা ওয়ার্ড লিস্ট তৈরি করেছে, এটা এরকম আরকি, হ্যাঁ। তবে ভাই 90% ক্ষেত্রে সবগুলো ওয়ার্ড সেম। আবার বলছি 90% ক্ষেত্রে হচ্ছে সবগুলো ওয়ার্ডই সেম বা এখানে ওভারল্যাপ এগুলো করেই। আশা করি বোঝা গেছে। এখন আপনি যদি আমাদেরকে জিজ্ঞেস করেন যে, আপনারা কোনটা ফলো করেন বা আপনারা কোনটা প্রেফার করেন? আমরা প্রেফার করি হচ্ছে আপনার ওয়ার্ড স্মার্ট। কারণ এটা হচ্ছে একটা আনবিটেবল একটা বই। যেটা মানে ওয়ার্ল্ডের বেস্ট সেলার একটা বই। আমরা মনে করি যে ওয়ার্ড শেখার জন্য ওয়ার্ড স্মার্ট বইটার হচ্ছে মানে গ্রহণযোগ্যতা অনেক বেশি। আশা করি বোঝা গেছে। যাই হোক, আপনি এই ৩ টা থেকে হচ্ছে যেকোনো একটা ফলো করবেন। আপনি আইদার ওয়ার্ড স্মার্ট ফলো করবেন, অথবা মাগুস ফলো করবেন, অথবা আপনি হচ্ছে গ্রেগমেট ফলো করবেন। তো ওয়ার্ড স্মার্ট এ হচ্ছে আপনার ২ টা পার্ট আছে। একটা ওয়ার্ড স্মার্ট 1, ওয়ার্ড স্মার্ট 2। অলরেডি আমরা ওয়ার্ড স্মার্ট 1 নিয়ে হচ্ছে কিছু ভিডিও টিউটোরিয়াল হচ্ছে তৈরি করার কাজ করছি। খুব শীঘ্রই হচ্ছে আমরা আমাদের এটা অ্যানাউন্স করব। দেন হচ্ছে আমরা ওয়ার্ড স্মার্ট 2 নিয়ে কাজ শুরু করব। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি যেটাতে আছেন আপনি সেটাই ফলো করতে থাকেন। ওয়ার্ড স্মার্ট 1 এ হচ্ছে আপনার মোটামুটিভাবে ৮৫০ প্লাস মাইনাস ওয়ার্ড আছে। সিভিল ওয়ার্ড স্মার্ট 2 তে হচ্ছে আপনার ৮৪০ প্লাস মাইনাস মানে শব্দ আছে। ঠিক আছে? তো মোটামুটি ভাবে ওয়ার্ড স্মার্ট 1 এবং 2 মিলে হচ্ছে ১৬০০ র আশেপাশে শব্দ সেখানে পাওয়া যায়। আর গ্রেগমেটে হচ্ছে মোটামুটি আপনার ৩২ টা সেটের টোটাল শব্দ আছে ৯৬০ টা। আশা করি বুঝতে পেরেছেন। ওকে। যাই হোক, এবার আসি হচ্ছে আপনি ওয়ার্ড স্মার্ট ফলো করেন, মাগুস ফলো করেন বা গ্রেগমেট ফলো করেন। যাই ফলো করবেন করেন। সাথে আপনাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে এসইপিআর। এসইপিআর হচ্ছে আপনাকে প্রত্যেকটার সাথে রাখতেই হবে। এসইপিআর আপনার প্রত্যেকটার সাথে রাখতেই হবে। আশা করি বোঝা গেছে।
এবার আমরা আমাদের পরের স্লাইডে যাই। আচ্ছা, এবার হচ্ছে টেক্সট কম্প্রেশন এবং সেন্টেন্স ইকুইভ্যালেন্স নিয়ে আমরা কিভাবে প্রিপারেশন নেব। অলরেডি আমি আপনাদের টেক্সট কম্প্রেশন যে জিনিস, সেন্টেন্স ইকুইভ্যালেন্স একই জিনিস। টেক্সট কম্প্রেশনে জাস্ট একটা সিঙ্গেল ব্ল্যাঙ্কে কোয়েশ্চেন আসতে পারে, ডাবল ব্ল্যাঙ্ক আসতে পারে, ট্রিপল ব্ল্যাঙ্ক আসতে পারে। কিন্তু সেন্টেন্স ইকুইভ্যালেন্স শুধু একটা ব্ল্যাঙ্কে কোয়েশ্চেন আসবে, বাদ বাকি সবকিছু সেম। এখানের জন্য ২ টা জিনিস হচ্ছে আপনার ভোক্যাব জানতে হবে, আপনাকে লজিক বিল্ড আপ করা শিখতে হবে, আপনাকে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। এই জিনিসটা সেম। আশা করি এটা আপনি আপনি বুঝতে পেরেছেন। এখন এখানে একটা কোয়েশ্চেন আছে যে অনেকে আমাদেরকে কোয়েশ্চেন করেন যে আগে কি ভোকেব শিখবো? নাকি হচ্ছে আগে লজিক বিল্ড আপ করা শিখবো? এটা একটা কোটি টাকার কোয়েশ্চেন। এখন এখানে একেকজনের একেক স্ট্র্যাটেজি। অনেকে মনে করে আগে হচ্ছে ভোকেব শিখে দেন হচ্ছে লজিক বিল্ড আপ করা শিখবো বা প্র্যাকটিস শুরু করব। ঠিক আছে? আবার হচ্ছে অনেকে প্রেফার ২ টাকে প্যারালালি হচ্ছে রান করা। তো ভালো। যার জায়গা থেকে কোন স্ট্র্যাটেজি পুরোপুরি খারাপ না। তবে শুরুতেই হচ্ছে আপনি যদি চিন্তা করেন আগে সব ভোকেব আমি পড়ে তারপর হচ্ছে কি বলে আপনার এই যে লজিক বিল্ড আপ করা শিখবো, এখানে একটা সমস্যা আছে। ভোকেব ভাই অনেক। আর ভোকেবের একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনি এটা মানে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি পড়বেন, ভুলবেন, পড়বেন, ভুলবেন, হ্যাঁ? এরকম একটা সম্ভাবনা কিন্তু দেখা যায় এখানে। তো অনেকে আবার ডিপ্রেশন এ চলে যান বা ডিপ্রেসড হয়ে যান যে আমার তো ভোকেব মনে থাকছে না বা পড়ি আবার ভুলে যাই, হ্যাঁ? তো এখানে ডিপ্রেসড হওয়ার কোনো কারণ নাই আসলে। মানে আপনার এটা ভাবার কোনো কারণ নাই বাকিরা সবকিছু পড়ে একদম হচ্ছে কি না কি করে ফেলছে। মোটামুটি সবারই একই অবস্থা, ঠিক আছে? ভোকেবের বিষয়টা আপনি পড়বেন, ভুলবেন, আবার পড়বেন, আবার বলবেন। তো আমরা সাজেস্ট করি আপনি ১ম কিছুদিন হচ্ছে ভোকেবের সময় দেন। ভোকেব প্লাস হচ্ছে আপনার এসইপিআর। এই ২ টা আপনি প্যারালালি হচ্ছে রান করবেন। এবং আপনার টার্গেট থাকতে হচ্ছে এসইপিআর টা মোটামুটি 15 ডেইজ এর মধ্যে পুরোপুরিভাবে ভালো করে হচ্ছে পড়ে ফেলা। দেন হচ্ছে আপনি ১৫ দিন হচ্ছে আপনি ভোকেব পড়লেন, দেন হচ্ছে আপনি এসইপিআর পড়লেন। এবং এটা কাদের জন্য বলছি? মোটামুটিভাবে যাদের হচ্ছে ৩ মাসের প্রিপারেশন নিয়ে যারা হচ্ছে পরীক্ষা দিতে চান তাদের জন্য। যারা ইউনিভার্সিটিতে আছেন তাদের হিসাব কিন্তু আলাদা। তাদের জন্য আমাদের স্ট্র্যাটেজিটা একটু অন্যরকম হবে। যে যারা থার্ড ইয়ারে আছেন বা হচ্ছে সামনে জিআরই করে দিতে চান, এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে আলাপ আলোচনা করব যে আপনারা হচ্ছে একদম ইউনিভার্সিটি থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারের শুরু থেকে কিভাবে একটা লং টার্ম প্রিপারেশন এর মাধ্যমে আপনারা জিআরইর জন্য ভালো একটা প্রিপারেশন আপনারা নিতে পারেন। যাই হোক, মোটামুটি ৩ মান্থ যাদের হচ্ছে সময় আছে, এটা হচ্ছে তাদের জন্য। ৩ মান্থস যাদের টাইম আছে। তো যাই হোক, তো এটাই হচ্ছে অ্যাসেট যেটা করতে পারেন আপনার শুরুর কিছুদিন আপনি ভোকেব পড়লেন প্লাস এসিপিআর মুখস্থ করলেন। দেন হচ্ছে আপনি প্র্যাকটিসে চলে যাবেন। দেন হচ্ছে আপনি প্র্যাকটিসে চলে যাবেন। আপনি একই সাথে ভোকেবও শিখতে পারবেন। দেন হচ্ছে লজিক বিল্ড আপ করবেন, প্র্যাকটিস করতে আপনি শিখে যাবেন। এখন হচ্ছে কোয়েশ্চেন করতে পারেন হচ্ছে টেক্সট কম্প্রেশন এর সেন্টেন্স ইকুইভ্যালেন্স এর জন্য আমরা কোন বা টিসি বা এসি এর জন্য আমরা কোন ম্যাটেরিয়াল গুলো ফলো করব। ১ম এই আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে বা করা উচিত আরকি, টিটিএস অফিসিয়াল ভালভার রিজনিং এই গাইডটা থেকে হচ্ছে আপনি যতগুলো আ টিসি আছে, যতগুলো এসি আছে এগুলো সলভ করে ফেলবেন। আমাদের সাজেশন থাকে হচ্ছে আমরা ১ম এ সাজেস্ট করি এসি সলভ করা। এসি ১ম এ সলভ করে শেষ করা। দেন হচ্ছে টিসির ক্ষেত্রে আপনার ১ম এ সিঙ্গেল ব্ল্যাংক সলভ করা, সিঙ্গেল ব্ল্যাংক, তারপর হচ্ছে ডাবল ব্ল্যাংক, তারপর হচ্ছে ডাবল ব্ল্যাংক সলভ করা। এবং আমরা সাজেস্ট করি যাদের টার্গেট মোটামুটি ১৪৮ থেকে ১৫৬ পর্যন্ত, ১৫৬-৫৭ পর্যন্ত এই রেঞ্জে যাদের টার্গেট তাদেরকে আমরা বলি হচ্ছে ট্রিপল ব্ল্যাঙ্কটা স্কিপ করার জন্য। ট্রিপল ব্ল্যাঙ্কটা আপনারা স্কিপ করতে পারেন। ওইখানে এখানে ট্রিপল ব্ল্যাঙ্কের কোয়েশ্চেন গুলো অনেক বড়, বড় হয়। ঠিক আছে? বা ৩ টা ব্ল্যাঙ্কে আলাদা, আলাদা উত্তর খুঁজতে এখানে এটা সময় লাগে। ওই টাইমটা যদি ওইখানে না দিয়ে আপনি আরসি তে দেন বা রিডিং কম্প্রিহেনশন এ দেন আপনার স্কোর পাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু বাড়বে। আশা করি বোঝা গেছে। তাহলে আপনি যে কাজটা করবেন আমি এখন একটু ইরেজ করে দিচ্ছি। আশা করি এই জিনিসটা আপনাদের ক্লিয়ার বা আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আশা করি নিয়েছেন। আমি ইরেজ করে দিচ্ছি পুরো জিনিসটাই। ওকে। তাহলে আপনি ১ম এ কি করলেন? আপনি হচ্ছে ইটিএস এর অফিসিয়াল ভার্বাল রিজনিং গাইড আছে ওখান থেকে সব এসি আপনি সলভ করে ফেললেন। তারপর আপনি সকল টিসির হচ্ছে সিঙ্গেল ব্ল্যাংক এবং ডাবল ব্ল্যাংক শেষ করে ফেললেন। ওকে। দেন হচ্ছে আপনার কাজ হচ্ছে কি? কেএমএফ এ চলে যাওয়া। কেএমএফ এ হচ্ছে টোটাল আপনি ১৫০০ টা ১৫০ টা সেকশন আছে টোটাল।
150টা সেকশনে হচ্ছে 1500টা কোয়েশ্চেন পাবেন আপনি। এখানে টিসি থাকবে, এখানে এসই থাকবে। এখান থেকে আপনি সলভ করা শুরু করবেন। এখন কোয়েশ্চেন করতে পারেন যে, "ভাই এতগুলো কিভাবে সলভ করব?" ভাই এতগুলো সলভ করতে হবে না। এটা আপনার সময় অনুযায়ী। আপনি কতটুক সময় আপনার আছে। যে মানে সবাই যে একদম সব সলভ শেষ করে চলেছে এমন না। মেক্সিমাম স্টুডেন্টই কিন্তু হচ্ছে আপনার কেএমএ পুরোটা শেষ করে পরীক্ষার হলে যায় না আসলে। ঠিক আছে? ধরেন আপনি ১ম ৪০ থেকে ৪৫ টা সেকশন সলভ করেছেন। সলভ করে দেখছেন আপনার যে সাকসেস রেট এটা বেশ ভালো। মানে আপনি বেশ ভালো পারছেন। তাহলে আপনাকে ধরে নিতেই পারেন যে আপনি লজিক বিল্ড আপ করার যে ক্ষমতা এটা আপনি শিখে গিয়েছেন। আপনি যদি ধরেন হচ্ছে মানে ৫০ পার হয়ে গেছেন বা ৬০-৭০ টা আপনি চলে গেছেন। তারপরে যে আপনি প্রচুর ভুল হচ্ছে। তার মানে এটা কি ইঙ্গিত করছে? আপনার আরো অনেক বেশি প্র্যাকটিসের দরকার আছে। তো মোটামুটিভাবে আপনি যদি ৫০ টা ৬০ টা ৭০ টা সেকশন সলভ করার পরে যদি দেখেন না আপনার মোটামুটি হয়ে গেছে, এখন আপনি পরীক্ষায় বসে যেতে পারবেন। তাহলে আপনি আর দেরি করবেন না। সরাসরি মকে চলে যাবেন। ঠিক আছে? মকে আপনার রিয়াল কোয়েশ্চেন এর উপর মক টেস্ট দিবেন। তো মোটামুটিভাবে ৬০ সেট মক আছে। আমরা কিন্তু মক নিয়ে হচ্ছে কাজ শুরু করছি। যে আমরা কিন্তু খুব শীঘ্রই আপনার হচ্ছে মোটামুটি আগামী ২ মাসের মধ্যে আমরা আমাদের যে মকের যে ভিডিও টিউটোরিয়াল বা আমাদের যে পেইড কোর্স গুলো আছে সেগুলো আমরা নিয়ে আসবো। আশা করি এটা বোঝা গেছে। তো টেক্সট কম্প্রেশন বা এসির প্রিপারেশনটা কিভাবে নিতে হবে। তারপরেও যদি আপনাদের কোন ধরনের কোন ডাউট থাকে, আপনারা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করলেই হবে। আমরা পুরো বিষয়টা আবার আপনাদেরকে বুঝিয়ে দিব। দেন আসলে হচ্ছে রিডিং কম্প্রিহেনশন বা আরসি। তো আরসি হচ্ছে আগের যে পুরোনো ফরমেটের যে জিআরই ছিল এখানে হচ্ছে লং প্যাসেজ আসতো। দেখুন আমাদের যে শর্ট জিআরইতে হচ্ছে শর্ট জিআরইতে আপনার কি বলে ছোট প্যাসেজ আসে। অত বড় প্যাসেজ আসে না। প্যাসেজ শিখার জন্য ১ম এ আপনাকে যেটা করতে হবে যে বললাম না আগে কোয়েশ্চেন টাইপ গুলো শিখে আসা। কত ধরনের কোয়েশ্চেন আছে এটা শিখে আসা। দেন হচ্ছে আপনি ১ম যে কাজটা করবেন জিআরই বিগ বুক থেকে ছোট যে আরসি গুলো আছে বা শর্ট আরসি যেগুলো আছে এগুলো আপনি সলভ করবেন। হ্যাঁ, যদিও জিআরই বিগ বুক অবসোলিউট একটা ম্যাটেরিয়াল। এটা অনেক পুরনো হয়ে গেছে। তারপর এখানের যে প্যাসেজ গুলো আছে এগুলো কম্পারেটিভলি ইজি। আপনি একটু শুরু করেই দেখেন না আপনি কয়টা পারছেন। যদি দেখেন আপনি না এগুলো আপনার জন্য খুব সহজ হয়েছে আপনি পারছেন, তাহলে এটা বাদ দিবেন। এটা বাদ দিয়ে হচ্ছে আপনি অফিসিয়াল ভার্বাল রিজনিং এ চলে যাবেন। এখান থেকেও করতে পারেন অথবা আপনি সরাসরি যদি কেএমএফ ও চলে আসেন, কেএমএফ এর যে ৪৭০ টা আরসির যে পিডিএফ টা আছে ওখান থেকে সলভ শুরু করতে পারেন আপনি। কোন সমস্যা নাই। তো এখান থেকে আপনি যতটুকু পারবেন আপনি সলভ করে যাবেন আরকি। যতটুকু আপনার পক্ষে সম্ভব। এটা হচ্ছে আপনার সময় অনুযায়ী কথা। এখন ধরেন যার সময় ২ মাস তার জন্য স্ট্র্যাটেজি একরকম। যার সময় ৬ মাস সে একটু প্র্যাকটিস করার সুযোগ বেশি পাবে। এটাই স্বাভাবিক, তাই না? তো এভাবে সলভ করতে আপনি যখন বুঝে ফেলবেন যে আপনার একটা গতি হয়ে গেছে, দেন হচ্ছে আপনি মক দিতে হচ্ছে বসে যাবেন এবং আপনাকে হচ্ছে ভাই মক অবশ্যই দিতে হবে। মকের কোনো বিকল্প নাই। মক যদি আপনি দেন, আপনি হচ্ছে আপনার সিলি মিস্টেক গুলো আইডেন্টিফাই করতে পারবেন এবং হচ্ছে আপনাকে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে। যে কোন কোয়েশ্চেনটা আপনি আনসার করবেন, কোন কোয়েশ্চেন আপনি আনসার করবেন না। আনসার করবেন না বলতে এরকম না যে আপনি বাদ দিয়ে আসবেন, কোনটাই বাদ দিয়ে আসার সুযোগ নেই। সবগুলাই হচ্ছে আনসার করে আসবেন। ঠিক আছে? মানে কোনটা আপনি আগে অ্যাপ্রোচ করবেন, কোনটা আপনি পরে অ্যাপ্রোচ করবেন। কোনটা আনসার করতে আপনার সময় কম লাগবে বা আপনার জন্য ইজি হবে এটা আপনি একমাত্র মক টেস্টের মাধ্যমে বুঝতে পারবেন। আশা করি ক্লিয়ার। তো এই ছিল হচ্ছে মোটামুটি হচ্ছে আমাদের আ কি বলে ভার্বাল প্রিপারেশন নিয়ে কথাবার্তা। আমি যদি আবার একটু ওভারভিউ করি আমরা কি নিয়ে কথা বলেছি এখানে। আমরা এখানে হচ্ছে কোয়েশ্চেন টাইপ নিয়ে কথা বলেছি। কত ধরনের কোয়েশ্চেন হইতে পারে। আমরা টিসি, এসই, আরসি, সিআর এগুলো নিয়ে কথা বলেছি। তারপর হচ্ছে আমরা স্টাডি ম্যাটেরিয়াল নিয়ে কথা বলেছি। যে কোথায় থেকে পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে। আর কোথা থেকে হচ্ছে কয়টা আনসার করলে স্কোর আপনার কত আসতে পারে না পারে এই বিষয়গুলো হচ্ছে সবগুলো আমরা ডেসক্রাইব করেছি। তো কিছু হচ্ছে নেসেসারি ফাইল আছে যেগুলো হচ্ছে হুম, আপনারা আমাদের পেজে হচ্ছে নক করলেই আমরা আপনাদেরকে এগুলো প্রোভাইড করে দিব। জাস্ট হচ্ছে আমাদের পেজ হচ্ছে একটু আপনাদেরকে এটা জানাইতে হবে যে আপনাদের দরকার আমরা আপনাদের পাঠায় দিব। আমাদের কাছে হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি আমাদের কাছে কি বর্তমানে হচ্ছে ফাইল এভেইলেবল আছে। প্রথম কথা হচ্ছে ১৭০০ পিসি এসই ফ্রম কেএমএফ ওয়েবসাইট। তারপর হচ্ছে আপনার ইটিএস অফিসিয়াল ভার্বাল রিজনিং। তারপর আছে হচ্ছে আপনার কেএমএফ ৩৫০ আরসি। তারপর হচ্ছে আপনার
হুম। কেএমএফ 1500 পিসিএসই, তারপর হচ্ছে আপনার ওয়াটার স্মার্ট 1 and 2, তারপর হচ্ছে আপনার মাগুস 1400 ওয়াট লিস্ট, তারপর হচ্ছে আপনার আ ব্রেকম্যাট ওয়াট লিস্ট, মোস্ট ইম্পোর্টেন্টলি হচ্ছে আপনার এসিপিআর, এটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। এই ফাইল ম্যাটেরিয়ালগুলো আমাদের কাছে অ্যাভেইলেবল আছে। আপনাদের যাদের দরকার জাস্ট আমাদের পেজে একটা নক করলেই হবে। আমরা হচ্ছে আপনাদের ওখানে পাঠিয়ে দিব। আশা করি আপনারা ভার্বাল প্রিপারেশন সংক্রান্ত বিষয় সেগুলো বুঝতে পেরেছেন। আর যদি আপনার কোনো কোয়েরি থাকে এটা আমাদের পেজে টেক্সট দিতে পারেন বা আপনারা কমেন্ট করতে পারেন। আমরা হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিব।